নমস্কার, আমি সুকান্ত বিশ্বাস ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে বলছি। ইতিমধ্যে সিএএ এবং এসআইআর সম্পর্কিত আমার অনেকগুলি ভিডিও আপনাদের মধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করেছে। আপনাদের অনেকের সেই ভিডিওগুলি খুব পছন্দ হয়েছে এবং আপনারা আপনাদের পছন্দ মতো কমেন্ট করেছেন। তো আমার মনে হয়েছে সেই সমস্ত কমেন্টগুলোকে ধরে ধরে যদি আমি উত্তর দিতে পারি, যদিও সমস্ত কমেন্টের উত্তর হয়তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, কিন্তু বেশ কতগুলি কমেন্ট যেগুলো আমার মনে হয়েছে যে প্রশ্নগুলো আপনাদের মধ্যে অ্যারাইজ করেছে, সেই প্রশ্নগুলির উত্তর একে একে দেওয়া উচিত। তাই আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের সকলের কাছে আমার বিনম্র অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ ইউটিউবের মতো এত বড় প্ল্যাটফর্মে আমি একদমই শুরুর দিকে একজন ছোট্ট ইউটিউব চ্যানেল আমি চালাচ্ছি। তাই আপনারাই পারেন আপনাদের সমর্থনের মধ্য দিয়ে কিন্তু আগামী দিন এই ইউটিউব চ্যানেলটি আরও অনেক বেশি পরিমাণ মানুষের মধ্যে পৌঁছাতে। তো কথা না বাড়িয়ে আমার আজকের যেটা মূল বিষয়বস্তু, অর্থাৎ সিএএ এবং এসআইআর সম্পর্কিত খুব ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আপনাদের অনেকের কাছে মনে হয়েছে, সেই পয়েন্টগুলোকে যদি 1, 2, 3, 4 করে ভাগ ভাগ করে আমি সেগুলোকে উত্তর আকারে পেশ করি, তাহলে আপনাদেরকেও বুঝতে খুব সুবিধা হবে। তো প্রথমে অনেকে যে কমেন্টগুলি করেছেন তার মধ্যে একটা বড় কমেন্ট হচ্ছে, মূলত অনেকেই কনফিউজ এই বিষয়টিতে যে আসলে কাদেরকে সিএএতে আবেদন করতে হবে। এবারে এই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে হয়, আমি যদিও দেওয়ার চেষ্টা করেছি, তারপরে আরেকবার বলছি, যারা ভারতবর্ষের বৈধ নাগরিক তাদের কারো সিএতে আবেদন করার দরকার নেই। এবার এই বৈধ নাগরিক অবৈধ নাগরিকের মধ্যে ক্লাসিফিকেশন আছে, যেটা আপনারা পুরনো ভিডিওতে দেখেছেন। তাই আজকে খুব সহজভাবে বলছি, ভারতবর্ষের যে সমস্ত মানুষের হাতে পাসপোর্ট আছে তাদের কারো সিএতে আবেদন করার দরকার নেই। যদি আপনার এই দেশে জন্ম হয় বা যদি নাও হয়, তাহলেও কিন্তু আপনাদের কাউকে সিএতে আবেদন করার প্রয়োজনীয়তা নেই। দ্বিতীয়ত, যিনি ভারতবর্ষের কোনো সরকারি কর্মচারী কাজ করছেন বিভিন্ন রকম, তাদেরও কিন্তু সিএতে আবেদন করার আপাতত কোনো প্রয়োজনীয়তা নেই। ভবিষ্যতের কথা পরে ভাবা যাবে। তৃতীয়ত, যার ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই, অর্থাৎ ভারতবর্ষের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন এরকম কোনো সরকারি তথ্য আপনার কাছে নেই, আবার আপনি কোনো স্কুলে পড়াশোনা করেননি, আপনার কাছে পাসপোর্ট নেই, আপনার কাছে অন্য কোনো প্রমাণপত্র নেই যে প্রমাণপত্রের মাধ্যমে প্রমাণিত হয় যে আপনি ভারতবর্ষের বৈধ নাগরিক, অর্থাৎ আপনার বাবা অথবা মা কোনো একজন ভারতবর্ষের বৈধ নাগরিক, এরও কোনো প্রমাণপত্র নেই, তার মানে ধরে নিচ্ছি আপনি হিন্দু এবং ওপার বাংলা থেকে এসেছেন, যে কোনো সময় আসুন না কেন, এবং আসার পরে এখানে আপনি না কোনো স্কুলে পড়াশোনা করেছেন, অর্থাৎ আপনার কাছে সরকারি কোনো এভিডেন্স নেই, পাশাপাশি আপনার হাতে অন্য কোনো রকম বার্থ সার্টিফিকেট সহ কোনো রকম সরকারি নথিপত্র নেই, বা পুরনো দিনের, অর্থাৎ যে টাইমে আপনি এসছেন 90 বা তার আগে যদি হয়ে থাকে, তাহলে আপনার কাছে কোনো ব্যাংকের অ্যাকাউন্টও নেই। ফলে সরকারি যে যে এভিডেন্সগুলো চাওয়া হয়েছে তার একটাও যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে আপনাকে সিএতে আবেদন করতেই হবে, না হলে আপনি কিন্তু ভারতবর্ষের অবৈধ নাগরিক হিসাবে প্রমাণিত হতে পারেন। ফলে প্রথমে আপনাদেরকে বলেছি, কারা ভারতবর্ষের বৈধ নাগরিক আর কারা অবৈধ নাগরিক, তার একটা ক্লাসিফিকেশন কিন্তু খুব হালকাভাবে বুঝতে হবে। যে আপনাকে ভারতবর্ষের বৈধ নাগরিক হতে গেলে আইদার আপনার বাবা অথবা মাকে কিন্তু ভারতবর্ষের বৈধ নাগরিক হতে হবে। এটা কত সালের পরে? যার জন্ম 1987 সালের পরে। যার জন্ম ভারতবর্ষে 1987 সালের পরে, ভারতবর্ষে হোক বা ভারতবর্ষের বাইরে হোক, যিনি তার আজকের দিনে ডকুমেন্টসে ডেট অফ বার্থকে 87 সালের পরে দেখিয়েছেন, তাকে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণের জন্য তার বাবার অথবা মায়ের যে কোনো একজনের ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে। আর স্থায়ী নাগরিকত্ব হওয়ার জন্য কিন্তু যা যা এভিডেন্স দরকার সেটা প্রত্যেকের জন্যই সমান। ফলে এই জায়গাতে আমার মনে হয় যে আপনাদের জটিলতাকে ক্লিয়ার হওয়া উচিত। প্রথমে যেটা আমি বলেছি যে যদি কারোর পাসপোর্ট থাকে, তাহলে তার আর নাগরিকত্ব নতুন করে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে আপনার যদি বাবা অথবা মায়ের কারো একজনের
পাসপোর্ট থাকে, ইন্ডিয়ান পাসপোর্ট, তাহলে কিন্তু আর কোনোভাবেই তাকে নাগরিকত্ব নতুন করে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি কিন্তু এদেশের বৈধ নাগরিক এমনিতেই হয়ে যাবেন। ফলে একটা যেটা বললাম যে কারা বৈধ নাগরিক আর কারা অবৈধ নাগরিক, তার কিন্তু একটা বড় অংশের প্রশ্ন কিন্তু এখান থেকে মানে উত্তর পেয়ে যাবেন। কারণ এটাই আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন, কে সিএতে আবেদন করবে, কে করবে না। এবার যে করবে তাকে তার পরবর্তী স্টেপ ভাবতে হবে যে কোন কোন এভিডেন্সের ওপরে দাঁড়িয়ে, কোন কোন ডকুমেন্টসের ওপরে দাঁড়িয়ে সিএতে আবেদন করবেন। সেই ক্ষেত্রেও আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে। কিন্তু এখন যেটা আমার মনে হয় সকলকে আগে বোঝা দরকার যে আপনার কাছে ভোটার কার্ড, আধার কার্ড আছে মানেই আপনার সিএতে আবেদন করতে হবে না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনার কাছে সরকারি কোনো ডকুমেন্টস আছে কিনা যার মাধ্যমে প্রমাণিত হয় আপনি ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, অথবা আপনার বাবা অথবা মা যে কোনো একজন ভারতবর্ষের নাগরিক, এই যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টি প্রমাণিত হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার বৈধ নাগরিকত্বের কোনো প্রমাণ নেই। এবারে প্রশ্ন হতে পারে যারা 1987 সালের জুলাই মাসের আগে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে একদম সহজ উত্তর হচ্ছে, আগে বুঝে নিতে হবে সেই ব্যক্তির ডেট অফ বার্থ সার্টিফিকেট আছে কিনা। কারণ 87 সাল থেকে ডেট অফ বার্থ সার্টিফিকেট চালু হয়েছে। অনেকে পরের সময় 87 সালের পরে 90, 92, 94-তে বার্থ সার্টিফিকেট বানিয়ে নিয়েছেন পঞ্চায়েত বা পৌরসভা থেকে। যার কাছে বার্থ সার্টিফিকেট আছে তাকে কিন্তু আর কোনো রকমভাবে অন্য কোনো এভিডেন্স কালেক্ট করার দরকারই নেই, বা সিএতে আবেদন করারও দরকার নেই। বার্থ সার্টিফিকেট আছে মানে আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তার প্রমাণ। একদম ক্লিয়ার ভাষায় বলছি, আপনি ভারতবর্ষের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন তার প্রমাণ হচ্ছে হসপিটাল থেকে হোক, পঞ্চায়েত থেকে হোক, পৌরসভা থেকে হোক, সেখান থেকে ইস্যু করা জন্ম সার্টিফিকেট। সেটা মেবি হাতে লেখা ম্যানুয়াল হতে পারে, আগে তো হাতেই লেখা ছিল, পরবর্তীকালে তো ডিজিটাল হয়েছে। ফলে এই জায়গাটা আমার মনে হয় সকলের ক্লিয়ার হওয়া দরকার। 87 সালের আগে যার জন্ম, শুধুমাত্র তার যদি নিজের জন্মের কোনো প্রমাণপত্র থাকে তাহলেই তিনি ভারতবর্ষের বৈধ নাগরিক। তাকে আর কোনোভাবেই সিএতে আবেদন করার প্রয়োজনীয়তা নেই। তিনি কবে পূর্ববঙ্গ থেকে এসেছেন এটা ডাজ নট ম্যাটার। আশা করি আপনাদের এই বিষয়টাও ক্লিয়ার হয়েছে। এবং 87 পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের বিষয় তো আপনাদেরকে বললাম খুব ক্লিয়ারভাবে, যে তার নিজের ডকুমেন্টস থাকতে হবে এবং পাশাপাশি বাবা অথবা মা যে কোনো একজনকে নাগরিক হতে হবে। এবার ধরুন কারোর তার নিজের ডকুমেন্টস আছে, 87 পরে জন্ম, কিন্তু বাবা মা তাদের ডকুমেন্টস নেই, তাহলে সেই ক্ষেত্রে কী করবে? বাবা অথবা মা যার নেই তাকে সিএতে আবেদন করাবেন। এবার সে সিএতে আবেদন করে নাগরিক হয়ে যাওয়া মানে আপনি বৈধ নাগরিক, আর আপনাকে আর নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না। অথবা বাবা যখন সিএতে আবেদন করবে তখন তার সঙ্গে তার ফ্যামিলির বাকি সমস্ত যারা আছে তাদেরকেও আবেদন করিয়ে দেবেন। এবং সেই আবেদন করার ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে ডেট অফ এন্ট্রি ভারতবর্ষে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার বাকি সমস্ত যে এভিডেন্স আপনি এতদিন পর্যন্ত জোগাড় করেছেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, সেই ক্ষেত্রে আপনি যে ডেটাগুলো দিয়েছেন সেই ডেটার সঙ্গে ম্যাচিং কিন্তু থাকতে হবে। না হলে কিন্তু আপনার যখন ডিএলসিতে আপনাকে যখন ইন্টারভিউর জন্য ডাকবে তখন কিন্তু আপনার নামটি হোল্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাতিলের প্রশ্ন আপনারা একদমই মাথায় ডাকবেন না, আমি যেটা বলছি হোল্ড হয়ে যেতে পারে। ফলে সেই ক্ষেত্রে আপনাদের খুব কনসিয়াসলি এটা কিন্তু করতে হবে। এবারে অনেকের একটা বড় প্রশ্ন যে আমরা যারা 2014 সালের পরে এসেছি তাদের জন্য কি হবে? দেখুন এখানেও আপনাদেরকে বলি, ব্যাপক সংখ্যক মানুষ তারা কিন্তু 1971 সাল থেকে 2014 সালের মধ্যে এসছেন, যাদের মধ্যে একটা বড় অংশকেই কিন্তু সিএতে আবেদন করতে হবে। এবার অনেকেই কমেন্টে লিখেছেন যে আমরা যারা 14 সালের পরে এসেছি, মূলত 2024-25-এ বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের ফলে অনেকে ধর্মীয়ভাবে এসছেন, তারা আমরা কি দোষ করলাম, কেন এখানে আমাদেরকে দেওয়া হচ্ছে না নাগরিকত্বর বিষয়বস্তু। তো সেখানে আপনাদেরকেও খুব ক্লিয়ারভাবে বলি যে একটি আইন যখন করা হয় তখন সে আইনের একটা বর্ডার লাইন করে দেওয়া হয়। সেই বর্ডার লাইনে পর্যন্ত মানেই কিন্তু যে আগে প্রাথমিক লটে এই পর্যন্ততে যাদের এন্ট্রি হয়েছে, অর্থাৎ 2014 সালে 31 ডিসেম্বরের মধ্যে যারা প্রমাণপত্র দেখাতে পারবেন, সেই প্রমাণপত্র দেখানোর ক্ষেত্রে কতগুলি পয়েন্ট আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা জানেন। যে একটি সরকারি কোনো একটা নথিপত্র যার মাধ্যমে প্রমাণিত হবে যে আপনি ভারতবর্ষে এসছেন, অথবা স্থানীয় 2 জন মানুষ বা 3 জন মানুষের
এফিডেভিট কপিতে লিখে দেওয়া, সই করে দেওয়া, যার মাধ্যমে প্রমাণিত হয় যে ওই ব্যক্তি এত সাল থেকে ভারতবর্ষে বসবাস করছেন। যারা এফিডেভিটে সই করবেন তারা কিন্তু ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে। এই জায়গাতে আপনাদের বুঝতে হবে যে একজন ধর্মীয় উদ্বাস্তু আরেকজনকে কিন্তু সার্টিফাই করতে পারবেন না। যিনি পারবেন অবশ্যই তাকে ভারতবর্ষের স্থায়ী নাগরিকত্ব হতে হবে। কারণ ডিএলসিতে অফিসার আপনাকে প্রশ্ন করবে যে এই ব্যক্তি যিনি সই করেছেন এই ব্যক্তিকে আপনি চেনেন কি না, এবং সেই ব্যক্তিকেও কখনো জিজ্ঞেস করতে পারে যে আপনি আপনার কি পরিচয় পর্ব আছে, বা তার ডেটাও কিন্তু তুলে ধরতে পারে। অর্থাৎ এফিডেভিটের মধ্য দিয়ে আপনার যে সরকারি যে তথ্যের কথা বলা হচ্ছে, যার মধ্যে প্রমাণিত হয় যে আপনি কবে ভারতবর্ষে এসেছেন, এটা কিন্তু একটা কোর্ট এফিডেভিটের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে। আরেকটা যেটা বিষয়বস্তু, যেটা এই পয়েন্টের মধ্যেই আসলো, যে 2014 সালের পরে যারা এসছে, 2014 সালের পরে যারা এসছে তাদেরকেও ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু আপাতত যারা 14 সালের মধ্যে এসছেন, এই ব্যাপক সংখ্যক মানুষ, তাদেরকে আগে প্রথমে দেওয়া হবে, তারপরে 14 থেকে 25 পর্যন্ত যারা এসছেন তাদেরকে নেক্সট স্টেপে দেওয়া হবে। এখনও পর্যন্ত আমরা যতটা সরকার মারফত আনঅফিসিয়ালি শুনতে পেরেছি, কারণ অফিসিয়ালি স্টেটমেন্ট আপনারা জানেন বিভিন্ন আইনক জটিলতা থাকে, অনেক তথ্য অফিসিয়ালি বলা হয় না। তো আপাতত যেটা আনঅফিসিয়ালি আছে, যারা 25 সাল পর্যন্ত ভারতবর্ষে এসছে তাদের কাউকে ইল্লিগাল ইমিগ্রেন্টস ধরা হবে না। এই জায়গাটা আপনারা পরিষ্কারভাবে বুঝুন। যদি আপনার ভোটার লিস্টের নাম নাও থাকে, অনেকেই বলতে পারে যে তাহলে এসআইআর নাম কি বাদ চলে যাবে। যদি আপনার নাম 2014 থেকে 25-এর মধ্যে এসে ধরে নিন আপনি 22 সালে ভোট বানিয়েছেন, তাহলে সেই ভোটকে বাঁচানোর জন্য যে যে এভিডেন্স দরকার, মানে 11টি যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেই ডকুমেন্টসের মধ্যে একটা যে কোনো থাকলেই তো আপনার এসআইআর নামটা ভ্যালিড হয়ে গেল। তাহলে আপনার নাম কাটার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে আপনি আপাতত সিএতে আবেদন করতেও পারেন, নাও করতে পারেন। আপনি আপাতত সিএতে আবেদন করে রাখলেন, কিন্তু সেই আবেদনের ভিত্তিতে যদি আপনি প্রমাণ করতে ব্যর্থ হন যে 14 সালের মধ্যে আপনি এসছেন, 14 সালের ডিসেম্বরের মধ্যে, তাহলে প্রথম লটে হয়তো আপনাকে নাগরিকত্ব ইস্যু করবে না, কিন্তু নিয়ম তো আপডেট হবে, আইন আপডেট হবে, 14 সাল পর্যন্ত কমপ্লিট হয়ে গেলেই নেক্সট আপনাকে ধরবে। এবারে এখানে অহেতুক যারা চিন্তা করছেন তাদের কাছে পরিষ্কার মেসেজ, ভারত সরকার কোনো হিন্দুকে ইল্লিগাল ইমিগ্রেন্টস ঘোষণা করেনি। অর্থাৎ আপনার কাছে ধর্মীয় সার্টিফিকেট আছে, এই ধর্মীয় সার্টিফিকেট তো অ্যাভেলেবেল, আপনারা যে কোনো জায়গাতে বিনামূল্যে পেতে পারেন। সেই ধর্মীয় সার্টিফিকেটের মাধ্যমে প্রমাণিত হবে যে আপনি ভারতবর্ষে এসছেন এবং আপনি একজন হিন্দু। পাশাপাশি এখানে একটা এফিডেভিট করে রাখলে তাতেও প্রমাণিত হচ্ছে আপনি কত সালে ভারতবর্ষে এসছেন, বা যদি আপনার কাছে পাসপোর্ট থাকে বা অন্য ডকুমেন্টস থাকে তো প্রমাণিতই হলো। ফলে আপনি প্রমাণ করে দিলেন বাংলাদেশ থেকে আসা শরণার্থী, এটাই উপযুক্ত শব্দ, সেই বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থী ভারতবর্ষে কখনো ইল্লিগ্যাল ইমিগ্রেন্টস নয়, অর্থাৎ তারা অবৈধ নাগরিক নয়, কিন্তু তাদের বৈধতা এখনো পর্যন্ত হয়তো দেওয়া হয়নি বা হচ্ছে না, কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে আপনাদেরকেই পরবর্তীকালে দেওয়া হবে, পরের ধাপে দেওয়া হবে। ফলে যে প্রশ্নগুলো মোটামুটি এসছে সমস্ত প্রশ্নের এক এক করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এবার অনেকে বলেছেন যে আমাদের জমির দলিল আছে, সেই জমির দলিলের বিষয়টাও বলি। এখনো পর্যন্ত যতদূর আমরা খবর পেয়েছি ডিএলসির মাধ্যমে, যারা ইন্টারভিউতে গেছিলেন, যে জমির দলিলের বিষয়টা যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে যে আপনি 71 সালের সময় এসছেন, তার প্রমাণপত্র হিসাবে আপনার কাছে কোনো জমির দলিল আছে কি নেই, এক্সিস্টিং যে নিয়ম আছে সেই জমির দলিল যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার আর কোনো চিন্তা নেই। এবার বিষয়টা হচ্ছে এই জমির দলিলের মাধ্যমে তো যাদের আছে তাদের তো সিএতে আবেদন করারও প্রয়োজনীয়তা নেই। তাহলে যারা সিএতে আবেদন করারই প্রয়োজনীয়তা নেই তারা কেন অহেতুক এটা নিয়ে চিন্তা করবে। এসআইআর নিয়ে যে প্রশ্নগুলো এসছে মূলত সেই প্রশ্নের মধ্যে এই দলিলটা রয়েছে, যে আমার যদি দলিল আমি দেখাই তাহলে কত দিনের আগের দলিল দেখাতে হবে। সেক্ষেত্রে আপনাকে বলি যে আপনার নামে যদি দলিল না থাকে তাহলে আপনার পূর্বপুরুষ, বাবা, ঠাকুরদা, এদের কারো একজনের জমির দলিল যদি 71 সালের পুরনো হয় তাহলে বংশপঞ্জির মাধ্যমে সেই জমির দলিলকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কিন্তু আপনি আপনার ভোটার ভেরিফিকেশনটা করাতে পারবেন। আশা করি বাকি এসআইআর নিয়ে যে সমস্ত প্রশ্ন আছে, যে ব্যাংকের বই থাকলে আমার কত সালে পুরনো থাকতে হবে, ব্যাংকের বই থাকলে আপনাকে 2002 সালের পুরনো কোনো ন্যাশনালাইজড ব্যাংকের বই থাকতে হবে।
ন্যাশনালাইজড মানে সরকারি কোনো ব্যাংকের বই আপনাকে থাকতে হবে, মানে স্টেট ব্যাংক, পিএনবি সহ যে সমস্ত ন্যাশনালাইজড ব্যাংকের বই আছে। পাশাপাশি 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই কিন্তু ভোটে নাম ওঠার মতন বয়স হয়ে গেছে, তাদেরকে কিন্তু 2002 সালের আগের কোনো সরকারি এভিডেন্স, ইন্স্যুরেন্সের পেপারস, মানে ধরুন এলআইসি আপনার পেপার ছিল, সেটা পুরনো, 2002 সালের পুরনো, তাতে করেও কিন্তু আপনি সেটাকে এভিডেন্স হিসাবে দেখাতে পারবেন। এবং বাকি যেগুলো বলা হয়েছে, যার মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, রয়েছে পাসপোর্ট, রয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেট। এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা অনেকে পঞ্চায়েতের থেকে নেওয়ার কথা বলছেন। আমি তাদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই, পঞ্চায়েতের প্রধান, স্থানীয় বিধায়ক, কাউন্সিলর, এরা ডোমিসিয়াল সার্টিফিকেট দিলেও সেই ডোমিসিয়াল সার্টিফিকেটে কিন্তু এসআইআর কোনো কাজ হবে না। আপনি যদি ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে চান তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল অফিসারের কাছ থেকেই ডোমিসিয়াল সার্টিফিকেট কালেক্ট করতে হবে, এবং সেটাও কিন্তু 2002 সালের পুরনো, অর্থাৎ এখন কারেন্ট ডেটে নিলে কিন্তু হবে না। ফলে এই ডোমিসিয়াল সার্টিফিকেটের বিষয়টার প্রয়োজনীয়তা খুব বেশি নেই বলে আমার যতদূর মনে হয়। তবু আপনাদেরকে আমি কি ডকুমেন্টসের ওপরে দাঁড়িয়ে এসআইআর হবে সেগুলো সমস্ত কিছু আমার ভিডিওতে আমি আপনাদেরকে দিয়েছি। ফলে নতুন করে বলার আর প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। কিন্তু যে প্রশ্নগুলো মূলত উঠে এসছে, যে এসআইআরের ক্ষেত্রে মূলত অনেকের আমি কমেন্ট দেখলাম যে জমির বিষয়টা উঠে এসছে, যে জমির দলিল হলে কি হবে কি না হবে। তো সেই বিষয়ে আমি পরিষ্কার বললাম যে আপনি যে বংশ বহন করছেন, যে বংশ পরস্পরায়, অর্থাৎ আপনার বাবা, আপনার ঠাকুরদা, এইভাবে আপনাদের যে বংশটা চলে এসছে, সেই বংশের কারো একজনের যদি 71 সালের পুরনো কোনো ভারতবর্ষের কোনো জায়গার জমির দলিল থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এসআইআরে ভ্যালিড ডকুমেন্টস হিসাবে দেখাতে পারবেন। এবারে মাধ্যমিক অ্যাডমিট কার্ড যারা দেখাতে পারবেন, বা চাকরির কোনো পরিচয়পত্র সহ যে ডকুমেন্টসগুলো দরকার আছে সেগুলো যাদের কাছে নেই, তাদের কাছে কিন্তু এই ভোটার মানে কাগজের কথা বলা হচ্ছে এসআইআরটাকে কমপ্লিট করার জন্য। আশা করি আজকের ভিডিওতে যে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো খুব প্রয়োজনীয় তথ্য। আমার মনে হয় আপনাদের খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ যাদের নাম এসআইআরে বাদ যেতে পারে তারা অবশ্যই সিএতে আবেদন করুন। এখন এখানে একটা পরিষ্কার কথা আমি বলছি, সিএতে আবেদন করার পরে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হবে, সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা এসআইআর ক্ষেত্রে একটা এভিডেন্স হিসাবে দেখানো যাবে, যার মাধ্যমে কিন্তু আপনার ভোটটি বেঁচে যাবে। ফলে যাদের সিএতে আবেদন করেছেন তারা নিশ্চিন্তে থাকুন যে আপনাদের এসআইআর এর নাম বাদ যাবে না কোনোভাবেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ইউটিউব এত বড় একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের একদম ছোট্ট জায়গাতে, একদম কোনায় আমি বসবাস করছি। আপনারা সাপোর্ট করে কিন্তু আগামী দিনে আরও অনেক বেশি সাবস্ক্রাইবার এবং অনেক বেশি পরিমাণ মানুষের কাছে আমি পৌঁছাতে পারবো। তাই ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।